আমরা তো একসময় এখানে কাজ করতে করতে একটা সময় আমাদের বিদায় দিতে হয়, আমরা বদলি হই কিংবা চাকরি জীবন শেষ হয়। আমরা আসলে কতটা সেবা দিতে পেরেছি এদের মূল্যায়ন কিন্তু তখনই হয়ে যায় যখন আমার বদলি হয় কিংবা অন্য কোনো কারণে আমাকে চলে যেতে হয়। সেই সময় যদি সাধারণ মানুষের মনের ভিতরে অন্তত অন্তরে একটা ক্রন্দন থাকে যে আমরা একটা ভালো মানুষকে হারাচ্ছি, এটি হচ্ছে সবচেয়ে বড় বিদায় অনুষ্ঠান। সাধারণ মানুষ যদি মনে করে যে আমরা একটা ভালো মানুষকে হারাচ্ছি, সেটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর এমন একজন কর্মকর্তা চলে যাচ্ছে না, সাধারণ মানুষ যদি মনে করেন যাক বাঁচলাম, এটা হচ্ছে বড় ডিসগ্রেস বোধহয় আমাদের জীবনে আর কিছু নেই। আজকে প্রথমে ধর্মগ্রন্থ থেকে যে পাঠ করা হলো তার মূল বাণীটা ছিল ন্যায় নীতি প্রতিষ্ঠা। আমরা কতটা প্রতিষ্ঠা করতে পারবো এটা বলা খুব মুশকিল, কিন্তু আমরা আমাদের চেষ্টা তো করতে হবে। আজকে আমরা যে পক্ষে আমরা এই আয়োজনটা করেছি, 5ই আগস্টের পরে পুরো পক্ষটাই ব্যবহারের সম্পূর্ণ অনুমতি দিয়েছিল, সেটাকে আমার উপযোগী করে তোলা হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান, আমরা সবাই এখানে বসতে পেরেছি। এখানে এসে আমি আমার সহকর্মীদের কথাবার্তা শুনছিলাম, তাহলে একটা পর্যায়ে আমাদের সাধারণত অভিযোগ করি তাদের বিরুদ্ধে। আমি আপনাদের যদি বলি যে আপনারা অভিযোগ করতে শুরু করেন, সবার আগে 1 নম্বর অভিযোগ করবেন দুদকের বিরুদ্ধে, 2 নম্বর অভিযোগ করবেন জেলা প্রশাসনের বিরুদ্ধে, 3 নম্বর অভিযোগ করবেন পুলিশ সুপারের বিরুদ্ধে, তারপরে অন্যদের। আমরা যদি নিজেরা অভিযোগ মুক্ত না হই, নিজেরা যদি ঠিক না হই, তাহলে অন্যদের কিভাবে করি? তা আমি একটা সময় দুদকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার আগে আমি স্বরাষ্ট্র সচিব ছিলাম। সেই সময় পুলিশ, মিডিয়া সহ যত বাহিনী আছে সবগুলি বাহিনীর সাথে আমার একটা অসাধারণ সম্পৃক্ততা ছিল। সে সময় আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের এই ভেঙে পড়া পুলিশ বাহিনীকে দাঁড়া করাতে হবে, আমাদের নতুন রিক্রুটমেন্ট করতে হবে। রিক্রুটমেন্টের আগের যে ধারা, সেই ধারাটা আমরা রাখবো। শুরুতেই যদি সফলতা প্রতিষ্ঠা করতে পারি, এটাকে টেনে নিয়ে যাওয়া অনেকটা সহজ। আমি এসে শুনলাম আমাদের পুলিশ সুপার তৈরি করুন, এখানে যে নিয়োগ প্রক্রিয়া, যে তাদের নিয়োগ প্রদান করেছে, ঘোষণা দিয়ে করেছে যে এখানে ঘুষের কোনো সুযোগ নাই। এবং আলহামদুলিল্লাহ আমি যদি যাদের নিয়োগ দিয়েছে তাদের ঘুষ দিতে হয়। যদি চাকরি জীবনে শুরুতেই ঘুষ দিতে না হয়, আমি অনেক সময় বলে যে ভাই ঘুষ দিয়ে চাকরি দিয়েছি কিংবা ঘুষ খেয়ে ঘুষ দিয়ে পোস্টিং দিয়েছি, টাকাটা তুলতে হবে। কাজে অন্তত এই যাদের চাকরি দিয়েছে তাদের টাকা তোলার আর কোনো ব্যাপার নেই। দেখা যায় আমাদের এটা একটা উদাহরণ, এই উদাহরণটা আমাদের সবার মধ্যে এটা রাখতে হবে। আমরা যদি আজকে এখানে একটা গণভোটের আয়োজন করি যে আমরা কি দুর্নীতি চাই না, তাহলে রেজাল্ট কি হবে? চাই না হবে। আমাদের হাত তুলতে বলি, তাহলে কি 2 জন হাত নিচে নামিয়ে রাখবে? সবাই হাত তুলবে। সবাই যদি হাত তোলে, তার মানে শতভাগ লোক আমরা দুর্নীতি চাই না। তাই আমরা যদি ভোটের উপরই কাজ করি, তাহলে কাজটা খুব সহজ হয়ে যায় যে আমরা তাহলে যদি শতভাগ লোক চাই দুর্নীতি চাই না, তাহলে দুর্নীতি কেমন হয়? তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে শতভাগ লোক না, হয়তো 0.00 কয়েকজন দুর্নীতি হয়তো চান কিংবা করেন, কিন্তু বড় শক্তিটা তো দুর্নীতি না করার পক্ষে। কাজে এই যে বড় শক্তি, এই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই শক্তিটা যদি একত্রিত হয় যে না আমরা দুর্নীতি করতে দেব না, তাহলে এই দুর্নীতি হওয়া সম্ভব। কি হওয়া সম্ভব? যে আপনার ভোগান্তি একটু বাড়তে পারে। আমি যে কোনো একটা দপ্তরের কথা বলি, নাম না দিলাম, যে সেই দপ্তরে গেলে আপনার অনেক ভোগান্তি হয়। আপনারা সবাই ঠিক করলেন না আমরা এই ভোগান্তির কাছে মাথা মতো করবো না, আমরা ঘুষ দেব না। সবাই যদি একত্রিত হয়ে যান, তাহলে কি সম্ভব এটা থেকে ঘুষ গ্রহণ করা? সমস্যাটা কখন হয়? যখন আপনাদের মধ্যে আবার 2 একজন গিয়ে গোপনে হাত মিলিয়ে ফেলেন, তখনই কিন্তু এটা। আমি নিজে একটা জেলা প্রশাসক ছিলাম, ঢাকা জেলায়। তো আমি একটু ঘুষের কাহিনী বলি, ছোট্ট ঘুষের কাহিনী। তো আমাদের বাসার জমিটার একটা রেকর্ড বের করতে হবে। রেকর্ডটা বের করার জন্য আমার ছোট বোন ঢাকার সেখানে গিয়ে বের করার খুব চেষ্টা করলো। আমি তখন দিচ্ছি বাইরে অন্য কাজে। এটা করতে মোটামুটি ভাবে তার 2 দিন তো ব্যাক করতে হলেই তারপর সিদ্ধান্ত হলো যে 300 টাকা যদি ঘুষ দেয়, তখন রেকর্ড কমসে বেড়ে যায়। 300 টাকা ঘুষ দিলে পরে রেকর্ডটা পাওয়া যাবে।
আবার তারপরে 300 টাকা দিল, 300 টাকা দেওয়ার পরে একটা 4 জনের স্বাক্ষর করা, শেষ স্বাক্ষর হচ্ছে একমাত্র কর্মকর্তা একটা কাগজ পেয়ে গেল। তারপরে অনেকদিন পরে আমি যখন ঢাকা বৃষ্টি হই তখন আমার বোন আমাকে কাগজটা দিয়ে ভেজা দিতে হচ্ছে আমাদের বাড়ি রেকর্ড। আমি ঢাকা বৃষ্টি 300 টাকা নিয়ে আনছিলাম, এটি পরীক্ষা করে দেখলাম সব ঠিকঠাক আসছিল। তো আমি ডিসি হওয়ার পরে আমার সহকর্মীরা ডিসিকে গুরুত্ব নিয়ে তারা নিজের সহকর্মী তাই বললাম, ভাই একটু দেখে দাও তো এই কাগজটা ঠিক কিনা। আমার বোন এখান থেকে 300 টাকা দিয়ে করিয়ে নিয়ে গেছে। তখন আমার সহকর্মীরা সবাই ডিসি সাহেব কাছে ভালো করে খেয়াল করতেই হবে। ওরা বললো কি এটা ফাইল পত্র সব মানে বড় বড় রেজাল্ট নিয়ে স্যার একদম সব ঠিক আছে, কিন্তু স্যার এই যে 4টা সই একটা আমাদের কারো সই না, সব তথ্য থেকে কিন্তু একটা সই আমাদের না। তাহলে এই সইগুলি কাজে, বাট আমাদের সইয়ের সিলটা আমাদের মনে হচ্ছে সইটাও আমাদের সইয়ের কাছাকাছি। তার মানে আমাদের আমি কিছু দালাল লালন পালন করি যারা আমাদের এই কাজটা করে দেয়। হয়তো এটার সাথে আমাদের কিছু শেয়ার থাকলেও থাকতে পারে, আর থাকবে না এই যে ভাই কেমন করে তোমার রেকর্ড করে বাইরে লোক কিভাবে ঢুকবে। কাজে আমার মনে হয় আমরা যদি এই বিষয়গুলি নিয়ে একটু সতর্ক হই খুব ভালো হয়। আমি দুদক নিয়েও বলি, দুদক নিয়ে তো বাজারে সবটাই কি শুনলাম বদনাম নাই, দুদক নিয়ে তো বদনাম আছে। কাজে সেই বদনামের যে কাজগুলি সেগুলি থেকে এগুলি আপনারা দেখিয়ে দেবেন, যে বলে দেবেন যে না দুদক থাকে, আপনারা বলবেন না জেলা প্রশাসনের দুর্নীতি আছে, আপনারা বলবেন পুলিশ প্রশাসনের দুর্নীতি আছে। আমরা যদি দেখি যে সরকারের দুর্নীতি এর বড় অংশটা কোথেকে হয়, বড় অংশটা হচ্ছে প্রকিউরমেন্ট, জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজ, এগুলিতে। তো সেগুলি দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান, মাননীয় জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি কমিশনের মহাপরিচালক জনাব মোহাম্মদ আক্তার হোসেন, বিশেষ অতিথি রংপুর বিভাগের পরিচালক জনাব তারিকুর রহমান, এই জেলার পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জেলার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ.এম. রকিব হায়দার। আজকের অনুষ্ঠানে সমবেত সিভিল এবং মিলিটারি সিনিয়র ডিগ্রিগণ, সর্বস্তরের প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, সম্মানিত সেবাগ্রহীতাগণ এবং অপর প্রান্তের সেবাদাতাগণ, পরম সম্মানিত শিক্ষকবৃন্দ এবং পরম স্নেহের ছাত্রছাত্রী, স্কাউট গার্লস গাইড বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সংবাদকর্মীবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমার একটু শুভস্মৃতি আছে। 2016 সালের মে মাসে আমি এই জেলা থেকে জেলা জজ হিসেবে বিদায় নিয়েছিলাম অবসরজনিত কারণে। আমার কিছু সময় এখানে কেটেছে। আমি কিছু সময়ের জন্য কিছু মানুষের সঙ্গে বিচারিক কারণে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলাম। গতকাল আমরা নীলফামারী জেলা থেকে আসছি। নীলফামারী জেলাতেও আমার প্রথম জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে ওখানে আমার প্রথম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কাজ করেছি। কাজে কিছুটা আমাকে পেছনে আমার স্মৃতিতে একটু নাড়িয়ে দিয়েছে। খুবই ভালো লাগছে আপনাদের মাঝে আবার ফিরে আসা, রাষ্ট্রীয় কর্মসূচিতে ফিরে আসার সুযোগ পেয়ে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন শরীফ থেকে যে আয়াত কালিমা পাঠ করা হয়েছে সূরা আন-নিসা 135তম আয়াত, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তোমরা যখন বিচারকের সামনে সাক্ষ্য দিবে তখন আল্লাহকে সাক্ষী স্বরূপ সাক্ষ্য দিবে এবং বিচার কার্য পরিচালনা করবে। সে তোমার আপন হোক কিংবা আত্মীয় হোক, দরিদ্র কিংবা ধনী হোক, আল্লাহ তাআলা সকলেরই ঘনিষ্ঠতর।
আর যদি পেঁচালো কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো তোমরা যা করো আল্লাহ তার সবিশেষ খবর রাখেন। কি অসাধারণ সতর্কতা বাণী! আজকে এই নন ফর্মাল জুডিশিয়াল অ্যাডজুডিকেশনে আমরা এখানে বসেছি। এখানে আজকে ফরিয়াদিও আসবেন আর উত্তরদাতারও আসবেন, যাদের কাছ থেকে যে আইনানুগভাবে যে সেবাটা পাওয়ার আমার অধিকার ছিল, কিন্তু কোনো কারণে আমি পাইনি, সে কথা মন করে বলবো। তবে আমাদের পূর্ববর্তীগণ যেভাবে বলে গেলেন, মহাপরিচালক আক্তার খুব সুন্দর করে বলে গেছেন, কাউকে আহত করবার জন্য না, অসম্মানিত করবার জন্য না, কিংবা আমরা কাউকে ছোট বা হীন বা হেয় প্রতিপন্ন করবার জন্য না, আমরা আমাদের অধিকারের কথা বলবো মার্জিত ভাষায়। এবং অপর প্রান্তে যারা সেবা দাতা, তারাও এটাই হিউম্যান ফেনোমেনা, যে কেউ সহজে গিল্টি ফিল করে কিন্তু গিল্টি ফিল করে না। এই এতগুলো মানুষের সামনে দোষ স্বীকার করাটা বড় কঠিন ব্যাপার। কিন্তু এটাও ঠিক, দাপ্তরিক কিছু কাজ আছে যা সবটাই ডকুমেন্টেড। এখানে আপনি অস্বীকার করুন বা স্বীকার করুন, তাতে কিছু যায় আসে না। আমার উপর অর্পিত দায়িত্ব আমি ঠিক মতো পালন করিনি, যা হয়েছে ভুল হয়েছে। আজই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি আসুন, আপনার যে কাজটি আটকে ছিল সে কাজটি আমি সমাধান করে দেব, এমন প্রতিশ্রুতি আজকে চাই আমরা। আপনাদেরকে কাউকে আমরা নিচু দেখাতে চাই না, কিন্তু যে কারণেই হোক, যারা সেবা গ্রহীতা, প্রজাতন্ত্রে যারা ট্যাক্স পেয়ার, যাদের ট্যাক্সের অর্থে আর সমগ্র দেশ পরিচালিত হচ্ছে, কাজে তাদেরকে নিচু জ্ঞান করা, হেয় জ্ঞান করা আমাদের কোনো মতেই উচিত নয়। বরং সম্মানিত অতিথিবর্গ, আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না, এটুকু বলবো যে যা কিছুই বলবো আমরা আল্লাহকে সাক্ষী স্বরূপ বলবো, এবং তাতে আমাদের মধ্যে কোনো রকমের পুরো বিষয় নিয়ে থাকবে না। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্কাউটস গার্লস গাইড সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। দুর্নীতি কমিশন 2004 অনুযায়ী আমরা দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরোধের দুটো কাজ একসাথে করে থাকি। দুর্নীতি প্রতিরোধ কাজের অংশ হিসাবে আজকে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এই গণশুনানি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হাওয়া প্রতিপন্ন করার জন্য আয়োজন করা হয়নি। জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিষেবা যাতে স্বচ্ছতার সাথে এবং দক্ষতার সাথে প্রাপ্তি নিশ্চিত করা যায়, একই সাথে যেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো যায়, সেটাই আমাদের লক্ষ্য। এখানে আমরা আপনাদের যে এই গণশুনানি উপলক্ষে আপনাদের যে উপস্থিতি, সেই জন্য লালমনিরহাটের সকল পর্যায়ে সবাইকে কর্মকর্তা কর্মচারী থেকে আপনার জনসাধারণের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সরব উপস্থিতি আমাদের এই গণশুনানি আয়োজনে উৎসাহিত করছে। আমাদের বিশ্বাস আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা দুর্নীতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারব। আপনারা অনেকেই আমাদের কাছে আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেক আবেদন করেছেন, যারা আমাদের কাছে গতকাল পর্যন্ত যে অভিযোগগুলো দাখিল করেছেন, এখানে তার সংখ্যা 106। আমরা এর মধ্য থেকে এই বাছাইকৃত অভিযোগগুলো নিয়ে আলোচনা করব। এখানে দুর্নীতি দমন কমিশন 2004-এর তফসিলভুক্ত অপরাধের বাইরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। ঘুষ দেয়া নেয়া, মানি লন্ডারিং, ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় উৎস বহির্ভূত সম্পদ অর্জন, সরকারি অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতি, যেগুলির সাথে সরকারি অর্থের সংশ্লিষ্ট রয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা জড়িত রয়েছেন, সেই সব অভিযোগ নিয়ে আলোচনা হবে। আপনার ব্যক্তিগত পর্যায়ে প্রতারণা, জালিয়াতি যদি কোনো বিষয় আপনাদের থেকে থাকে, সেগুলির জন্য কিন্তু এই ফোরাম নয়। সেই সব ক্ষেত্রে আপনারা
সংশ্লিষ্ট থানায় এবং বিজ্ঞ আদালতে আপনারা অভিযোগ করতে পারেন। তো আমরা আপনাদের কাছে আশা করব আপনারা আমাদের যে সম্মানিত যারা অভিযোগকারী বা সেবা গ্রহীতা যারা রয়েছেন, যারা অভিযোগ করবেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের যারা এখানে সেবাদাতা রয়েছেন থাকবে তাদের প্রতি যথাযথ সম্মান রেখে আপনার অভিযোগটি সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবেন। একইভাবে যারা আমাদের এখানে সেবাদাতা রয়েছেন, আপনারাও আপনাদের জবাবটা যথাযথ সম্মান প্রদর্শন করব আমাদের সেবা গ্রহীতাদেরকে সন্তোষজনক জবাব দেবেন। আমাদের বিশ্বাস যে আমাদের যারা আমরা এখানে উপস্থিত আছি, আপনারা সকলে আমাদের আজকের এই গণশুনানিকে সার্থক করার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করবেন। আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। স্যার অত্যন্ত বিনয়ী মানুষ এবং হাসি খুশি একজন মানুষ। স্যার জনাব মিহু মোহাম্মদ আলী আকবর আজিজি স্যার উপস্থিত আছেন আমাদের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জনাব আক্তার হোসেন মহোদয়, উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক বৃন্দ, আমাদের বারের সিনিয়র কয়েকজন অ্যাডভোকেট বৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের গার্লস স্কাউট এবং বিএনসিসির সদস্যবৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ। আসসালামু আলাইকুম। গণশুনানিটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা যেটা বলে থাকি সাধারণত যে বর্তমান সময়ে সরকারের সিস্টেমটা হলো সরকার আপনার দোরগোড়ায় চলে যাবে, ঠিক তেমনি তারই অংশ হিসেবে কমিশন আপনার দোরগোড়ায় চলে আসতেছে। আপনি কমিশনে গিয়ে কথা বলতে আপনার অনেক কষ্ট হবে, প্রোটোকল মেনটেন করে ওই পর্যন্ত গিয়ে স্যারদের সামনে বলা, স্যারের সময় কখন দেবে, কিন্তু স্যাররাই আজকে চলে আসছেন, অর্থাৎ পুরো কমিশন আপনাদের সামনে। আপনারা আপনাদের মনের কথাগুলো যেগুলো বলেছেন আমরা কিন্তু আপনাদের থেকে কালেক্ট করেছি। দুদকের এখানে যে যিনি আছেন, ডাইরেক্টর আছেন, তারা কিন্তু দেখবেন যে মিশন মোড়ে একটা স্পট দোকানের মতো বা একটা অনেস্ট শপের মতো তারা তৈরি করেছেন, করে আপনাদের কাছ থেকে ওপেন অভিযোগগুলো নিয়েছেন। আবার শুনেছেন মাইকিং করেছেন তারা, যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো আমাদের কাছে দেন। এবং আমরা এখানে ফাইনালি 106টার মতো অভিযোগ পেয়েছি, যেগুলো স্যাররা আমলে নিয়েছেন। এর উপরে এখানে আলোচনা গণশুনানি হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমাদের মহাপরিচালক মহোদয় বললেন, আমি বলতে চাচ্ছি। দেখবেন পবিত্র কোরআনে আছে, যখন ফেরাউনের কাছে আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইলেন, তখন কিন্তু মুসা নবীকে বলে দিয়েছিলেন তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না, অর্থাৎ ভালো আচরণ করবে। আমরা দেখতে চাই যে কমিশন অন্তত এতটুকু উপলব্ধি করবে, এতটুকু সুন্দর একটা মনোভাব নিয়ে যাবেন, যাতে তারা বুঝতে পারেন কিংবা যদি মনে রাখেন যে লালমনিরহাটে অভিযোগ থাকতেই পারে, কিন্তু এখানকার মানুষগুলোর ব্যবহার অনেক সুন্দর। আমি যেহেতু আপনাদের এখানকার জেলা প্রশাসক আল্লাহ তাআলা বানিয়েছেন, আমার এই অনুরোধটা রাখবেন, আমরা ছাত্রদের কাছে আমাদের সাবমিশনটা খুব ভালোভাবে করতে চাই। সাবমিশন আপনার যত বিনয়ের হবে, ভালো হবে, আপনার বিষয়টা স্যাররা বেশি বেশি আমলে নেবেন। উপস্থাপন একটা ফ্যাক্টর। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। স্যাররা যে পুরো কমিশন এখানে এসেছেন, আমাদের কথা শুনবেন, আপনাদের কথা শুনবেন, এটাই একসময় আমলে নেবেন এবং এটার প্রতিকার দেবেন। এই যে একটা প্রসেস, এটাই দুদকের মূল কাজ। অপরাধ হওয়ার পরে মামলা নিয়ে বিচার করাটা আসলে মূল কাজ না। অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায়, মানুষ ভুল করবে, কিন্তু মানুষ অপরাধ করবে না। অপরাধ করলে তার শাস্তি হবে, এটাই স্বাভাবিক, এবং সেটা যেন সঠিক পদ্ধতিতে পারে। আমাদের কমিশনার স্যার আছেন, স্যার ভালো বলতে পারবেন, কোনো অপরাধী যেন ছাড়া না পায়, কিন্তু কোনো নিরপরাধী যেন আটকা না পায়। এটাই আমাদের এই দুদকের ফরম্যাট, দুদকের মূল কথা।
সাধারণ মানুষের কাছে দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা, অর্থাৎ সকলের একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা। আমরা সেভাবেই প্রস্তুত। আপনারা স্যারদের কথা শুনবেন, সমাধান দেবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেই ফরম্যাট দেওয়া 106 জন, এগুলোই আমরা কিন্তু শুনবো। আমরা স্যারকে ধন্যবাদ জানাই। সভাপতির মূল কাজ হলো ধন্যবাদ দেওয়া। আমরা কমিশনার স্যারকে, মাননীয় চেয়ারম্যান স্যারকে এবং দুদকের পুরো টিম এখানে এসেছেন। আমরা খুবই কৃতজ্ঞ এবং স্যাররা ধৈর্য সহকারে শুনবেন। আপনাদেরও ধৈর্য সহকারে কথাগুলো বলতে হবে এবং শুনতে হবে। আজকে শুধু বলা আর শোনা এটাই সীমাবদ্ধ নয়। আজকের এই সেশনটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, এটাই আমার ধারণা। আমি এখানে আসার আগে কিছুক্ষণ স্যারের সাথে থাকার সুযোগ, স্যারদের সাথে থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি স্যার বলেছেন প্রাথমিকজন কাকে বলে, অর্থাৎ প্রয়োগ বা কিভাবে একটা বিষয় উপস্থাপন করলে সেটা সমাধান সহজে করা যায়, সহজে সেটার সমাধান পাওয়া যায়। আমরা এটা শুধু আজকে গণশুনানি না, এটা আমাদের সকলের শিক্ষার একটা অংশ হিসেবে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আমি আবারও স্যারদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলে যে ধৈর্য ধরে এসেছেন, যথাসময়ে এসেছেন, এটা আপনাদের একটা বড় গুণ এবং কোয়ালিটি বলবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের মাঝে আজকে আমরা যে চেয়ারম্যান স্যারকে পেয়েছি, কমিশনার স্যারকে পেয়েছি, মনিপুর স্যারকে পেয়েছি। আমরা আশা করি স্যারদের গাইডলাইন আমাদেরকে যেভাবে সাজা দিবেন, আমরা সেভাবেই আমাদের যে ইউনিটি আছে আমরা যেটা প্রতিপালন করব। আমি আমার ইউনিটের কয়েকটা বিষয় শুরু করি যে আমরা এই জুলাই বিপ্লবের পরে আমরা যারা পদায়ন হয়েছি, বিশেষ করে আমি 7 সেপ্টেম্বর এখানে আসার পরে আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমাদের যেসব ইন্টারনাল নিয়োগ হয়, আমাদের যে পোস্টিং, প্রমোশন এবং আমাদের যেসব বিষয় মানে থানাকান্দি যেসব বিষয় থাকে, যেমন জিডি তদন্ত করা, মামলা তদন্ত করা, বিভিন্ন অনুসন্ধান করা, পাসপোর্ট, ভিআর, পুলিশ ক্লিয়ারেন্স সহ এইসব বিষয়ে বিশেষ করে আমরা আপনারা জানেন যে নারী শিশু হেল্পলাইন আমরা স্থাপন করেছি। প্রত্যেকটা বিষয়ে জনগণ যাতে সেবা পায় এবং জনগণের জোর করে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিগত কাজ করে যাচ্ছি। পাশাপাশি একটা জিনিস আমি আপনাদের বলি, আমি প্রত্যেকটা থানাতে পার্সোনালি উইথ পুলিশিং এর ব্যানারে ইতিমধ্যে আমার এই 7-8 মাসে আমি প্রায় 40 সভা করেছি, যেখানে ম্যাচ পিপুলকে আমি গণশুনানির মধ্যে এরকমই আমাদের ওপেন হাউসে প্রতি মাসে 5টা করে 5টা থানায় আয়োজন করা হয়। সেখানে আমরা ম্যাচ পিপুলের কাছে শুনি এবং ইনস্ট্যান্ট যেগুলো সমাধান দেওয়ার মতো আমরা দিয়ে থাকি। বিশেষ করে আমি আসার পরে এই ওপেন হাউসে অনেকদিন চালু ছিল না, এটা আমরা রিইনস্টেট করছি এবং মানুষকে শোনা হয় যে আসলে তাদের প্রবলেমটা কি। অনেক প্রবলেম আমরা পেয়ে থাকি এবং তাৎক্ষণিকভাবে আমরা সমাধান করে থাকি। এছাড়াও আপনারা জানেন যে এখন অপরাধের যে প্রবণতা, এটা কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে। আমরা অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশেষ করে বিকাশ, নগদ যেসব অনলাইনে ট্রানজ্যাকশন হয়, এখানে প্রচুর ফ্রড কাজ হয় এবং এই তথ্যগুলো আপনারা অনেকেই বুঝে না বুঝে তথ্য দিয়ে থাকেন। যেমন বিকাশের ব্যাপারে আমি বলবো যে তারা তাদের পিনটা চায়, এই পিনটা আপনারা যখন দিয়ে ফেলেন আপনার হাতে আর কন্ট্রোল থাকে না, তখন এই অ্যাকাউন্টটা তাদের কন্ট্রোলে চলে যায়। তো আমি প্ল্যান করেছি বিকাশের সিনিয়র অথরিটির সাথে কথা বলে আগামী মাসে তাদের একটা শিডিউল আছে, সেখানে আমরা জনগণকে সাথে নিয়ে বিকাশ প্রতারণা এবং অন্যান্য বিষয়ে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করবো, আমি একটু প্ল্যান করছি। পাশাপাশি আপনারা জানেন যে আমরা এবং 17 তারিখে মহাপরিচালকের কার্যালয় থেকে বিভাগীয় পরিচালকের ওই শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন এবং গতকালকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, জানানো হয়েছে। তো সেই ডকুমেন্টগুলি আমার এখানে আছে এবং এটা সাময়িক বরখাস্ত তো একটা তাৎক্ষণিক, তারপরে বিভাগীয় প্রক্রিয়া গ্রহণের জন্য হয়তো সামনে দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগ সত্য স্যার, প্রাথমিকভাবে প্রমাণিত। যে তাদের যে টাকাগুলি
স্যার এটা হলো মানে ব্যাপক যখন তার বিভাগীয় মামলা দেওয়া হবে তখন সেই টাকা হয়তো নির্ধারণ করা হবে এবং কিভাবে হয়েছে সেই হবে কত টাকা হয়েছে সেটা নির্ধারণ করে কর্তৃপক্ষ ব্যবস্থা করবে। এই অভিযোগ কি শুধুমাত্র এই বিনোদনের মতো করে কোনো বিনোদন না আরো এটা স্যার আমরা যে 3 দিনের সময় দিয়েছি এটা এখন ডিজিটালি হয়তো এটা এই 3 দিনের মধ্যে পুরো তদন্ত করা সম্ভব না, আবার তাৎক্ষণিকভাবে আমি এরকম আরো কিছু অভিযোগ বিভিন্ন জায়গায় শুনেছি, যখন এটাও শুনেছি যে টাকা কিছু আমি এখনই টাকা দিকেও দিতে পারে না স্যার। ঠিক আছে, পরে একটা টাকা পাইছি আর টাকা পাই না। নাম্বার থেকে আমাদের নাম্বার ঠিক আছে কিন্তু নাম্বার ঠিক নাই, নাম্বার দিচ্ছে অন্য নাম্বার দিয়ে আমি টাকা মালিক